দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশিদের কুয়েত ভ্রমণের পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসাইন। এক ভিডিও বার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, অসাধু ব্যবসায়ীদের প্রতারণার শিকার হয়ে কুয়েতে আইনি জটিলতায় পড়ছেন অনেক বাংলাদেশি। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। দালালদের প্রলোভনে পড়ে কুয়েতে গিয়ে বিপদে পড়েন অনেক বাংলাদেশি। দেশটির শ্রম আইন অনুসারে ভিসা প্রদানকারী প্রতিষ্ঠান বা স্পন্সর ব্যতীত অন্যত্র কাজ সম্পূর্ণ অবৈধ। তবুও ফ্রি ভিসার নামে প্রতারণার শিকার হন অনেক বাংলাদেশি। এক ভিডিও বার্তায় এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে বাংলাদেশিদের প্রতি পরামর্শ দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। কোনো অসাধু ব্যক্তি ভিসা দেশে পাঠান এই বলে যে ফ্রি ভিসা, ওনারা এটা মিন করেন যে এখানে এসে যে কোনো জায়গায় চাকরি করতে পারবেন। এটা সম্পূর্ণ একটা প্রতারণা। ফ্রি ভিসা বলে কুয়েতে কিছু নেই। তো অনুগ্রহপূর্বক আপনারা ফ্রি ভিসা শুনে প্রতারিত হবেন না। ফ্রি ভিসায় অবৈধভাবে কাজ করায় জরিমানা এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেন রাষ্ট্রদূত। একই সাথে দেশটিতে যাওয়ার পূর্বে কাজের দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি। অনুগ্রহপূর্বক কোনো দক্ষতা নিয়ে আসেন, এটা হোক আপনার ওয়েল্ডার হোক, সেটা হোক ড্রাইভার হোক, মেকানিক হোক। যদি আপনি এখানে কোনো দক্ষতা নিয়ে আসেন আপনার বেতন অনেক ভালো হবে, কিন্তু যদি অদক্ষ কর্মী আসেন সেক্ষেত্রে আপনার বেতন অনেক কম হবে। বর্তমানে দেশটিতে ৩.৫ লাখেরও বেশি বাংলাদেশি চাকরির সুবাদে বসবাস করছেন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সৌদি আরবে সৌদি বাংলাদেশ বিজনেস এবং ইনভেস্টর ফোরামের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রিয়াদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রহমান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব এবং আব্দুল্লাহ মামুন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন শামীম আল আমিন, সুজন, ইয়াসিন, জাকির হোসেন এবং হাবিবুর রহমান সহ আরও বেশ কয়েকজন প্রবাসী উদ্যোক্তা। এ সময় সৌদি আরবে বাংলাদেশিদের বৃহৎ ব্যবসায়িক গ্রুপ গঠনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এর মাধ্যমে প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়বে বলেও আশা প্রকাশ করেন তারা। সবাই একতাবদ্ধ হয়ে আমরা সৌদি আরবে বিগ মেগা প্রকল্প ইনশাল্লাহ কাজ করব। সৌদি আরবে এখন অনেক ভালো সুযোগ ব্যবসা করার। সো আমরা যারা ইনভেস্টর আসছি আমরা সবাই একতাবদ্ধ হয়ে একসাথে হয়ে আমরা কাজ করব, সবাই একসাথে নিয়ে। সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ, আর এর পরদিন 6 জুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে ঈদ উল আজহা। মঙ্গলবার বিবৃতিতে এমনটি জানিয়েছে হারামাইন শরীফ কর্তৃপক্ষ। জানানো হয়, চাঁদ দেখা যাওয়ায় 28শে মে থেকে শুরু জিলহজ মাস। অন্যদিকে মালয়েশিয়ায় ঈদ উল আজহা উদযাপিত হবে 7 জুন, আর বুধবার বাংলাদেশে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। লেবাননে প্রবাসী বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানী বৈরুতের আল কোলা অঞ্চলের একটি হল রুমে হয় এই সভার আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল করিম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক অজান্তা ইসলাম। প্রধান অতিথি ছিলেন লেবাননের জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রেসিডেন্ট কাস্ট্রো আবদুল্লাহ। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান ও মায়া চৌধুরী, সহসভাপতি আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক তসলিম হাসান। এ সময় প্রবাসী বাংলাদেশিদের বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ 12 দফা দাবি তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট সমাধান দাবি করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। বুধবার এই হামলার প্রতিবাদ জানিয়ে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রতিবাদ সভা এবং সংবাদ সম্মেলন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। এ সময় ভুক্তভোগী সহ যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভুক্তভোগী এই বিএনপি নেতা জানান, সম্প্রতি বাংলাদেশে অবস্থানকালে তার উপরে হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি হন তিনি। এই ঘটনায় কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে বিচার দাবি করেন। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে 13 বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার পাসির মাস শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয় তাদের। আটককৃতদের বয়স 25 থেকে 54 বছরের মধ্যে। মঙ্গলবার এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশি ছাড়াও আটককৃতদের মধ্যে 2 জন থাইল্যান্ডের নাগরিকও রয়েছেন। দেশটির অভিবাসন আইনের বেশ কিছু ধারায় তাদের আটক করা হয়।
পরবর্তী তদন্তের জন্য তানাহ মেরা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয় আটককৃতদের। মালয়েশিয়ার লাঙ্কাউই দ্বীপপুঞ্জের মেরিটাইম এবং অ্যারোস্পেস প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। 5 দিন ব্যাপী এই প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ জাহাজ। বৃহস্পতিবার আধুনিক এই ফ্রিগেটটি সাধারণ দর্শনার্থীদের সামনে প্রদর্শিত হয়। এতে পরিচালনার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন ইজাজ মাসুদ। তিনি ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর 34 জন কর্মকর্তা সহ মোট 234 জন সদস্য নৌযানটিতে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রদর্শনীতে রয়্যাল মালয়েশিয়ান নেভির ডেপুটি চিফ সহ মালয়েশিয়ার সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আঞ্চলিক কূটনীতির ধারণা পাল্টে দিল কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার শীর্ষ নেতারা জোরে সোরেই জানান দিলেন, শুধু বিনিয়োগ আর নিরাপত্তা নয়, রাজনৈতিক সমঝোতাতেও ভূমিকা রাখবেন তারা, যার প্রভাব পড়বে সার্বিক উন্নয়নে। আর এতে নতুন মাত্রা যোগ করবে চীন এবং গালফ অঞ্চলের সাথে আসিয়ানের ভারসাম্যের কূটনীতি। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন তৌহিদ হাসান। বিশ্ব যখন একের পর এক সংঘাতে জর্জরিত, তখন শান্তি ও স্থিতিশীলতার বার্তা দিতে চাইছে আসিয়ান। এরই অংশ হিসেবে সম্মেলনের দ্বিতীয় দিনে হাজির তেল সমৃদ্ধ উপসাগরীয় জোট জিসিসির নেতারা। দ্বিতীয় এই সম্মেলনে তারা যোগ দিয়ে জানান, আসিয়ানের সঙ্গে নতুন এক অর্থনৈতিক মানচিত্র আঁকতে চান তারা। এই সম্মেলনটি 2023 সালে রিয়াদে অনুষ্ঠিত প্রথম সম্মেলনের ভিত্তির উপর দাঁড়িয়ে আরও অগ্রসর হওয়ার একটি মাইল ফলক। আজকের আলোচনাগুলো আমাদের অংশীদারিত্বে আরও গতিশীল, কার্যকর ও ফলপ্রসূ করতে সহায়তা করবে। আসুন আমরা এই সম্মেলনকে ব্যবহার করি আমাদের ধৈর্য, লক্ষ্য পুনর্ব্যক্ত করতে এবং বাস্তব ও কার্যকর সহযোগিতার পথে এগিয়ে যেতে। বাণিজ্যে নতুনত্ব সবসময় ভালো কিছু বয়ে আনে। মধ্যপ্রাচ্য ও আসিয়ান দুই অঞ্চলেই নিজেদের সর্বোচ্চ সম্পদ ব্যবহার করে সুফল টানতে চায়। পাশাপাশি জনশক্তি ও প্রযুক্তির উন্নয়নে আমরা আসিয়ানের সহায়তা চাই। মধ্যাহ্নভোজের পর সম্মেলনে যোগ দেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলকে এক সুতোয় গাঁথার উদ্যোগকে স্বাগত জানান তিনি। চীন এখানে নিজেকে একটি নির্ভরযোগ্য অর্থনৈতিক অংশীদার হিসেবে উপস্থাপন করার সুযোগ দেখছে, বিশেষ করে যখন পশ্চিমা বিশ্ব বাণিজ্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এই জোট কার্যকরে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের আলাদা করিডোর করতে হলেও চীন পিছিয়ে যাবে না। সম্মেলন শেষে সংবাদ সম্মেলন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। তার আহ্বান, অবিলম্বে মিয়ানমারে যুদ্ধবিরতি কার্যকরের। কিন শুল্ক নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলমান থাকলেও সম্মিলিত মত ছিল যে আসিয়ানের ভেতরে এক ধরনের পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত এবং কোনো সিদ্ধান্ত এমন হওয়া উচিত নয় যা অন্য দেশের ক্ষতির কারণ হয়। আসিয়ান থেকে নিশ্চিত করা হয় দ্রুতই জোটের সদস্যপদ পেতে যাচ্ছে পূর্ব তিমুর। তিনটি ভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশ, তাদের সবার আলাদা আলাদা অভিজ্ঞতা, কিন্তু আজ তারা সবাই একটি অভিন্ন প্রশ্নে এক হয়েছিলেন, সেটি ছিল সহযোগিতা। তাই আসিয়ান সম্মেলন জানান দিয়ে দিল, কূটনীতি এখন শুধু শক্তির ভারসাম্যে হয় না, ভবিষ্যৎ এখন নিশ্চিত হয় সংলাপ কিংবা আস্থার ভিত্তিতে। তাই যদি নতুন পৃথিবীর কূটনীতির মানচিত্র তৈরি হয়েই থাকে, হয়তো তার নকশা প্রণয়ন শুরু হয়ে গেল কুয়ালালামপুরের এই আসিয়ান সম্মেলন থেকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দেয়া স্টপ ওয়ার্ক অর্ডার বিশ্বব্যাপী ইউএসএআইডির সকল প্রকল্পে কার্যকর হওয়ার ফলে বাংলাদেশে এই চাকরি হারিয়েছেন প্রায় 50,000 উন্নয়ন কর্মী। এসব তথ্য জানিয়েছে বেকার উন্নয়ন কর্মীদের সংগঠন অ্যাসোসিয়েশন ফর আনএমপ্লয়েড ডেভেলপমেন্ট প্রফেশনালস অডিপ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা জানান, 2025 সালের 20 জানুয়ারি ট্রাম্প প্রশাসনের নির্দেশনার পরই বাংলাদেশে ইউএসএআইডির 59টি প্রকল্পের মধ্যে 55টি বন্ধ হয়ে যায়। ফলে প্রায় 840 মিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন সহায়তাও থমকে যায়। ক্ষতিগ্রস্তরা বলছেন, এই সংকট শুধু ব্যক্তিগত জীবনে নয়, জাতীয় অর্থনীতিতেও আঘাত এনেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, দীর্ঘমেয়াদে একটি জাতীয় সমন্বিত মেধা সংরক্ষণ কৌশলপত্র অথবা ন্যাশনাল ইন্টিগ্রেটেড ট্যালেন্ট রিটেনশন স্ট্র্যাটেজি প্রণয়ন করা, যার মাধ্যমে উন্নয়ন পেশাজীবীদের বেসরকারি খাত, কর্পোরেট খাত এবং ব্যবসায় ও বিনিয়োগ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আপনারা দ্রুত আমাদের সাথে আলোচনায় বসুন। আমাদের জন্য দেশেই নতুন কর্মসংস্থান নির্ভর করবে আপনাদের সদিচ্ছা এবং কৌশলগত পরিকল্পনার উপর।
বিগত সরকারের আমলে 18 থেকে 20 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগবে। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। বলেন, বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্যের সম্পদ জব্দ করা হয়েছে। গভর্নর বলেন, পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশে ছিল না। এখন আন্তঃ মন্ত্রণালয়ের উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধান সংশোধন করবে সরকার। ক্ষমতা বাড়ানো হবে টাস্ক ফোর্সের। হাসান এইচ মনসুর আরও জানান, এ পর্যন্ত কোনো বিজনেস অ্যাকাউন্ট জব্দ হয়নি। ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না। জব্দ হয়েছে ব্যক্তিগত হিসাব। গভর্নর বলেন, কিছু ব্যাংক হয়তো মার্জার করতে হবে, অবসায়নও করা লাগতে পারে। এটি সহজ নয়, এর জন্য অনেক অর্থের প্রয়োজন। প্রথমে ইসলামী ব্যাংকগুলো মার্জার করে সরকারের আওতায় আনা হবে। এতে আমানতকারীদের আতঙ্কের কিছু নেই। সেগুলো আমাদেরকে বিবেচনায় নিতে হবে। বিদেশিদের কাছ থেকে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমরা যদি নিজেদের কাজটা আরো একটু ভালো করতে পারতাম তাহলে আরো স্টেপ আপ করতে পারবো। অবশ্যই আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে 3, 4, 5 বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাম অ্যাসেট ফ্রিজে যাওয়া এবং ম্যাক্সিমাম প্রেশার ক্রিয়েট করে কিছু আউট অফ কোর্ট সেটেলমেন্ট করা। খেলার খবর, ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্ট জর্ডানে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় পোলো গ্রাউন্ডে হালকা অনুশীলন এবং রিকভারি সেশন সম্পন্ন করে বাটলার শিষ্যরা। স্ট্রাইকার শাহেদ আক্তার রিপা জানান, জর্ডানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে দল। রিকভারি সেশনের পাশাপাশি বল পায়েও নিজেদের ঝালিয়ে নেয় ফুটবলাররা। প্রথম দিনের অনুশীলনে ট্যাকটিক্যাল বিষয় নিয়েও কাজ করেছেন পিটার বাটলার। বাংলাদেশ জর্ডান ছাড়াও এই প্রতিযোগিতায় অপর প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। 31 মে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, আর 3 জুন জর্ডানের বিপক্ষে লড়বে আফিদা খন্দকারের দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কিং আবদুল্লাহ স্টেডিয়ামে। অনেক ভালো ফার্স্ট ট্রেনিং করছি জর্ডান মাঠে, তো অনেক ভালো লাগতেছে। ওয়েদারের সাথে আমরা মিলে চেষ্টা করতেছি ভালো কিছু করার। লিভারপুলের ট্রফি প্যারেডে গাড়ি চাপায় আহত 27 জন, যাদের মধ্যে আছে 4 শিশু। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিয়ে সোমবার লিভারপুলের ট্রফি প্যারেড দেখতে আসে হাজার হাজার মানুষ। আর ঠিক সেই সময় একটি গাড়ি দ্রুত গতিতে এসে ধাক্কা দেয় ভিড়ের মধ্যে। 20 জনকে তাৎক্ষণিকভাবে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। বাকিদের দ্রুতই নেওয়া হয় হাসপাতালে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এর মধ্যে আটক করা হয়েছে গাড়ির ড্রাইভারকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি লিভারপুল এলাকার 53 বছর বয়সী একজন শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক। এই ঘটনায় সহানুভূতি প্রকাশ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লেয়ার স্টারমার এবং লিভারপুল ফুটবল ক্লাব কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল প্রবাসের বাংলাদেশে আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।